হ্যালো এসএলএস ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজ হচ্ছে 1 আগস্ট, মানে 1 আগস্ট। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে নতুন একটা সিরিজ, 30 ডেজ 30 মক। আমরা সবাই জানি মক মানেই হচ্ছে জয়ের প্রস্তুতি। মক ছাড়া কিন্তু ফাইনাল প্রিপারেশন কখনোই সম্ভব নয়। তো এটা আমাদের নতুন সিরিজ। এই সিরিজে আমরা 30 দিনে 30টা মক করব। আমাদের বাকি যে সিরিজগুলো চলছে, যেমন 1000 কোশ্চেনের একটা এমসিকিউ সিরিজ চলছে, সেটা তোমরা দেখো। সেখানে আমরা মোটামুটি যেগুলো বেসিক অনলাইন আর এমসিকিউ কোশ্চেন, সেখানে কিন্তু আমরা কমপ্লিটলি কভার করেছি। ভিডিওগুলো পরপর আসতে থাকবে, তোমরা কিন্তু প্রতিদিন সেগুলোকে দেখতে থাকবে এবং প্র্যাকটিস করতে থাকবে। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 30 ডে 30 মক্স। আমরা কিন্তু এখানে শুধুমাত্র নিউমেরিক্যাল টাইপের অঙ্ক এখানে কিন্তু আমরা প্র্যাকটিস করব। মোস্ট অফ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা নিউমেরিক্যাল কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং আমাদের টার্গেট থাকবে 30 দিনে 30টা মক। মোটামুটি আমরা 800 থেকে 1000 কোশ্চেন আমরা এখানে কিন্তু কমপ্লিট করার আমাদের একটা টার্গেট আছে। আমরা প্রতিদিন মোটামুটি 20 থেকে 30টার মতো করে কোশ্চেন সলভ করব, যেগুলো তোমাদের কিন্তু মক টেস্ট হিসেবে আমাদের গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলে এবং ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু দেওয়া থাকবে। তোমরা প্রথমে ভিডিওটা পজ করো, ভিডিওটা প্রথমে দেখতে হবে না, প্রথমে নিজেরা গিয়ে মক টেস্টটা দাও, দেখো কতগুলো কোশ্চেন সলভ করতে পারছো। এবং প্রত্যেকটা মক টেস্ট কোশ্চেন কিন্তু এসএলএসটির প্রিভিয়াস ইয়ার্স আমরা কোশ্চেন ভালো করে অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পর তোমরা দেখতে পাবে সেখানে প্রচুর অনলাইনের কোশ্চেন ছিল ফিজিক্সের পার্টে, বেশ কয়েকটা, এবং বেশ কয়েকটা কিন্তু নিউমেরিক্যাল কোশ্চেনের ছিল। তো আহামরি খুব টাফ নিউমেরিক্যাল কোশ্চেন হবে না, কিন্তু একেবারে ইজিও নিউমেরিক্যাল কোশ্চেন কিন্তু হবে না। যাদের একটু কনসেপ্ট ভালো ক্লিয়ার আছে তারা কিন্তু কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। তো কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে সঙ্গে মক টেস্টগুলো দাও। আমি কিন্তু যখন আলোচনা করব, যখন মক টেস্টের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আমি কোন মানে কোন চ্যাপ্টার থেকে কোন ফর্মুলা কিভাবে এটা এলো সেগুলো কিন্তু পুরোটাই ডিসকাস করব। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের আরও যদি বন্ধু বান্ধব যারা প্রিপারেশন করছে এসএলএসটি ফিজিক্যাল সায়েন্সে, তাদেরকে তোমরা শেয়ার করতে পারো। একসঙ্গে প্রিপারেশন করলে দেখবে আরও অনেক বেশি তোমরা উদ্যম পাবে। ঠিক আছে, চলো আজকের সেশনটা শুরু করা যাক। আজকে আমাদের প্রথম মক। তো যারা যারা লিঙ্কে গিয়ে মক দিয়ে আবার এখানে চলে এসছো, তাদেরকে স্বাগত জানাই আবারও। এবং তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং কতগুলো কোয়েশ্চেন তোমরা করলে, কতগুলো কোয়েশ্চেন তোমরা ভুল করলে, সেগুলো কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারবে এবং কোথায় কোন কনসেপ্টটায় তোমাদের এখনো ঘাটতি আছে সেগুলো কিন্তু তোমরা পরিষ্কার পরপর বুঝতে পারবে। ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে আজকের মক টেস্টটা দিয়ে ফেলি। তো আজকের মকের প্রথম প্রশ্নটা ছিল, একটি ধাতব তারের দৈর্ঘ্য দৈর্ঘ্যে এটা দৈর্ঘ্যে হবে 200 নিউটন বল প্রয়োগের ফলে একটি ধাতব তারের দৈর্ঘ্য 200 নিউটন বল প্রয়োগের ফলে 0.1% বৃদ্ধি পায়। যদি তারটির প্রস্থচ্ছেদ 1 mm² হয়, তাহলে ধাতুটির ইয়ং গুণাঙ্ক কত? তাহলে এইটা বুঝতে পারছো এটা কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনটা এসছে? কোশ্চেনটা এসছে কিন্তু তোমার ইলাস্টিসিটি, অর্থাৎ স্থিতিস্থাপকতা। আমরা যদি প্রথম সিলেবাসের প্রথম পার্টটা দেখি, ইউনিটটা, প্রথম ইউনিট, সেই ইউনিট থেকে কিন্তু এই কোশ্চেনটা এসছে। তো প্রথমে কোশ্চেনটা কিভাবে সলভ করব? তাহলে আমাদের বের করতে বলেছে কি ইয়ং গুণাঙ্ক, তাই তো? তাহলে ইয়ং গুণাঙ্কের প্রথমে ফর্মুলাটা লিখে ফেলো। ইয়ং গুণাঙ্ককে আমরা কি দিয়ে লিখি? ইয়ং গুণাঙ্ককে আমরা ওয়াই দিয়ে লিখি। ওয়াই সমান সমান কি? ইয়ং গুণাঙ্ক পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই বিকৃতি, তাই তো? তাহলে প্রথমে আমাকে পীড়ন বের করতে হবে, তারপরে বিকৃতি বের করতে হবে, তারপরে বাই করলে কিন্তু আমরা পেয়ে যাব ইয়ং গুণাঙ্ক। এবার যারা ধরো কনসেপ্ট এখনো ক্লিয়ার নেই, তাহলে পীড়ন কাকে বলে? পীড়ন হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তাহলে পীড়ন সমান সমান আমরা লিখি সিগমা সমান সমান ফোর্স বাই এরিয়া, তাই তো? তাহলে আমরা পীড়ন সমান সমান জানলাম ফোর্স বাই
এরিয়া। এরপরে আমাদের কি জানতে হবে? বিকৃতি। তাহলে বিকৃতি সমান সমান কি? বিকৃতি সমান হলো একক দৈর্ঘ্য বা আয়তনে পরিবর্তনের অনুপাত। এখানে যেহেতু দৈর্ঘ্য বিকৃতি ঘটছে, অর্থাৎ লঙ্গিটিউডিনাল স্ট্রেন ঘটছে, সেহেতু দৈর্ঘ্যের পরিবর্তন, অর্থাৎ ডেল এল বাই হচ্ছে প্রাথমিক যেটা দৈর্ঘ্য ছিল সেটার দৈর্ঘ্যটা হচ্ছে এল, এইটা দেবে আমার বিকৃতি বা স্ট্রেন। ঠিক আছে, পরিষ্কার বোঝা গেল? এবার আমাদের দেখতে হবে আমাদের গিভেন কি কি টার্ম দেওয়া আছে। এবার দেওয়া আছে ফোর্স সমান সমান 200 নিউটন এবং দৈর্ঘ্যের শতকরা বৃদ্ধি বলেছে, কিন্তু ডাইরেক্ট কত বৃদ্ধি সেটা কি দিয়েছে? দেয়নি, শতকরা বৃদ্ধি বলেছে। তাহলে দৈর্ঘ্যের শতকরা বৃদ্ধি কি হবে? (0.1%) তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 0.1/100, তাই তো, সমান সমান 0.001, এতটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বিকৃতি কতটা হয়েছে? বিকৃতি কতটা হয়েছে? বিকৃতি হয়েছে তোমার এই যে শতকরাটা যেটা বৃদ্ধি পেয়েছে, তাই তো, ডেল এল বাই ডেল এর অনুপাত, অর্থাৎ যতটা বৃদ্ধি পেয়েছে সেটাই আমার হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতি সমান সমান বলতে পারি 0.001। এইবার আমাদের বের করতে হবে কি পীড়ন। তাহলে পীড়ন বা স্ট্রেস সমান সমান আমরা কি লিখব? এফ, এফ হচ্ছে 200 নিউটন। এরিয়া কত? এরিয়া বলেছে 1 mm স্কোয়ার, তাই তো, তাহলে mm এ দিয়েছে, মিলিমিটার দিয়েছে, তাহলে 1 mm স্কোয়ার, এইটাকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে কি করতে হবে? 1 × 10⁻³ তার স্কোয়ার, তাই তো, তাহলে 1 × 10⁻⁻6 মিটার স্কোয়ার। এবার তুমি পীড়ন বের করে ফেলো। এফ সমান সমান 200 নিউটন, 200/1 × 10⁻⁻6, বোঝা গেল? এটা করলে তোমার দাঁড়াবে কত? 2 × যেহেতু এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে +6, আর দুটো শূন্য মানে 10⁻8, বোঝা গেল? এবার আরামসে ইয়ং গুণাঙ্ক বের করে ফেলো। y সমান সমান 2 × 10⁻8/0.001, বোঝা গেল? তাহলে উপরে এখানে কি আছে? তাহলে 1 2 3 আরো 3টে শূন্য উপর, এটা যদি তুলে দাও তাহলে এখানে কি হবে? 3টে শূন্য মাল্টিপ্লাই হয়ে যাবে, নিচে 1 থাকবে, তাহলে 2 × 10⁻11 নিউটন মিটার পার মিটার স্কোয়ার। তাহলে কোন অপশনটা দাঁড়ালো? অপশন নাম্বার এ, বোঝা গেল? কোশ্চেনটা কিন্তু আহামরি কি কঠিন নয়, কিন্তু জাস্ট কনসেপ্টগুলো কিন্তু মনে রাখা দরকার। ঠিক আছে, নেক্সট চলো, পরের প্রশ্নটা কি ছিল? পরের প্রশ্ন ছিল 2 mm ব্যাসার্ধের একটি ইস্পাতের বল এত গ্রাম/সেমি³ ঘনত্বের একটি তরলের মধ্যে দিয়ে পড়ছে, যদি তরলের সান্দ্রতা গুণাঙ্ক
0.5 পয়েস হয়, তাহলে বলটির প্রান্তিক বেগ কত হবে? অর্থাৎ টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি ফর্মুলা মনে আছে তো? টার্মিনাল ভেলোসিটি দেখো, তাহলে আমাকে বের করতে বলেছে কি টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগের সূত্র কি হয়? 2r² rho minus sigma g by 9 ইটা। তাই তো? এটা কি সান্দ্রতা গুণাঙ্ক, জি কি গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে রো কি না, যে গোলক যে বলটা আছে তার ঘনত্ব। এটা কি না তরলের ঘনত্ব সিগমা। তাহলে এবার আমাকে দেখতে হবে আমাদের গিভেন টার্ম কি কি দেওয়া আছে, তাই তো? তাহলে গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে দেখো, আর সমান সমান কত দেওয়া আছে? আর সমান সমান দেওয়া আছে 2 mm। তাহলে 2 mm কে মিটারে কনভার্ট করো প্রথমে, 2 × 10⁻³ m। তরলের ঘনত্ব কত আছে? 1 গ্রাম পার সেমি কিউব সমান সমান 1000 কেজি পার মিটার কিউব। স্পাতির ঘনত্ব কত আছে? 7.8 গ্রাম পার সেমি কিউব সমান সমান 7800 কেজি পার মিটার কিউব। বোঝা যাচ্ছে তো? সান্দ্রতা গুণাঙ্ক ইটা ভ্যালু কত দেওয়া আছে? 0.5 পয়েস দেওয়া আছে, কিন্তু এইটা সমান সমান কি 0.5 × 0.1 PA into is equal to 0.05 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। বোঝা গেল? জি কত দেওয়া আছে? 9.8 মিটার সেকেন্ড। তাহলে এবার ডাইরেক্ট ফর্মুলা বসাও, আর অঙ্কের কিছু নাই। তাহলে 2 × আর কত আছে? 2 × 10⁻³ 2 × 10⁻³ তার স্কোয়ার 7800 মাইনাস 1000 ইন্টু 9.8। তোমরা আমার সাথে সাথে করো, কোথাও ভুল হলে কিন্তু ধরিয়ে দেবে, ঠিক আছে? বাই হচ্ছে 9 ×
0.05 বোঝা গেল? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমার ভি এর মান আসবে অ্যাপ্রক্স 1.18 এর কাছাকাছি। তো এখানে দেখো কোনোটার সঙ্গে মিলছে কি? ডাইরেক্ট কোনোটার সঙ্গে মিলছে না, তাহলে এইটা কিন্তু একটা অ্যাপ্রক্স ভ্যালু দিয়েছে 1.2। এইটাকে যেহেতু 8, তো সেটাকে আমরা 1.2 লিখতে পারি, এবং এইটা কিন্তু 1.2 ভ্যালু হবে। বোঝা গেল? তাহলে এইরকম টাইপের অঙ্ক, এটা যদিও একটু কঠিন হয়ে গেল তোমাদের পক্ষে, যাই হোক ফর্মুলাগুলো কিন্তু তোমরা একটু মনে রেখো, ঠিক আছে? নেক্সট পরের প্রবলেমটা কি ছিল? পরের প্রবলেমটা ছিল একটি ইস্পাত স্কেলের সাহায্যে 20°C তাপমাত্রায় 100 সেমি দৈর্ঘ্য মাপা হলো। যদি ইস্পাতের রৈখিক প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হয়, তাহলে 30° তাপমাত্রা স্কেলটির দ্বারা মাপা দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা কি, কোথা থেকে নেওয়া? থার্মাল এক্সপানশন, তাই তো? তাহলে রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা কাকে বলে? অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্য এবং প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে দৈর্ঘ্যের যে ভগ্নাংশে বা ফ্র্যাকশনে পরিবর্তন হয়, রৈখিক বৃদ্ধি হয়, সেটাকে বলা হয় রৈখিক প্রসারণ গুণাঙ্ক, তাই তো? তাহলে নতুন দৈর্ঘ্য বা দৈর্ঘ্য পরিবর্তন এটা কিভাবে লেখে? ডেল এল সমান সমান দৈর্ঘ্যের পরিবর্তন বা নতুন দৈর্ঘ্য, এল ড্যাশ লিখে দাও, এল 1 প্লাস আলফা ডেল টি। তাহলে এল কি? এল হলো প্রাথমিক দৈর্ঘ্য, আর ডেল টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখানে গিভেন টার্ম কি কি দেওয়া আছে? আর আলফা কি? আলফা হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এবার দেখো মোটামুটি সব ডেটাই কিন্তু দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা পারবো তো? তাহলে এল সমান সমান কত ছিল? প্রাথমিক দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। ডেল টি কত হয়েছে? 30 - 20 ডিগ্রি = 10 ডিগ্রি। আর রৈখিক প্রসারণ গুণাঙ্ক আছে 1.2 × 10⁻⁻5, তাই তো? ডিগ্রি ইনভার্স। তাহলে এবার বসাও, 100 × 1 প্লাস 1.2 × 10⁻⁵ × 10, তো 100 × 1 প্লাস এইটা মাল্টিপ্লাই করে দাও, কত হবে? 1.2 × 10⁻⁻4, তাই তো? তাহলে 100 × 1 প্লাস এটা করলে কত হবে? 0.00012।
তাহলে 100 ইন্টু 1.00012, তাহলে 100.0127। বোঝা গেছে? যাদের কাছে কনসেপ্টগুলো নতুন তারা কিন্তু পড়নি, আসল কথা পড়ানোর সময়ও হয়নি এত কম সময়ের মধ্যে। তো যেখানে যেখানে প্রবলেম আছে কমেন্ট করে জানাও, দাদা এই কনসেপ্টটা বুঝিনি, জানি না। তাহলে কিন্তু আমি চেষ্টা করব ওয়ান শটের মাধ্যমে সমস্ত কনসেপ্টগুলো পড়িয়ে দেওয়ার। বোঝা গেল? কমেন্টটা কিন্তু তোমাদের করতে হবে, না হলে কিন্তু এভাবেই পিছিয়ে পড়ে থাকতে হবে। তাহলে এটার অ্যান্সার দেখো কোনটার সঙ্গে মিললো। অপশন নাম্বার এ, সবই কি অপশন নাম্বার এ? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। একটি আদর্শ গ্যাসকে সমচাপ প্রক্রিয়ায় 200 জুল তাপ দেওয়া হলে গ্যাসটি 50 জুল কাজ করে। গ্যাসটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? কিসের কোশ্চেন, কোন চ্যাপ্টার? কমেন্ট করে জানাও। 4 নম্বর কোশ্চেনটা কোন চ্যাপ্টারের এটা বলে দিতে হবে। থার্মোডায়নামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, যেখানে ডিকিউ হলো সিস্টেমের সরবরাহকৃত তাপ যেটা সরবরাহ করে, আর ডিইউ হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডিডাব্লিউ সিস্টেম দ্বারা সম্পাদিত কার্য। শুদ্ধ বাংলায় বললাম। তাহলে এখানে আমাকে কি বের করতে হবে? এখানে দেখো তাপ দেওয়া হয়েছে 200 জুল, অর্থাৎ গিভেন ডাটা কি দেওয়া আছে? ডি কিউ দেওয়া আছে 200 জুল। ডিডাব্লিউ কত দেওয়া আছে? 50 জুল। তাহলে এখান থেকে ডিইউ কত হবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তাহলে ডিইউ সমান সমান ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। তাহলে 200 মাইনাস 50, 15 জুল। অপশন এ। এই যারা কিন্তু আন্দাজে অপশন এ বসিয়ে গেছে তাদের কিন্তু খুব লাকটা খুব ভালো। কোশ্চেন সিরিজে সবই দেখছি আজকে এ অপশন দিয়েছি। তাহলে 150 জুল। বোঝা গেছে? নেক্সট 5 নম্বর অঙ্কটা বলেছে একটি কার্নো ইঞ্জিন 500 কে তাপমাত্রায় উৎস থেকে তাপ গ্রহণ করে এবং 300 কে তাপমাত্রায় তাপগ্রাহকে তাপ বর্জন করে। ইঞ্জিনটির দক্ষতা কত? কোন চ্যাপ্টার মনে পড়ে? পড়েছো না পড়নি? কার্নোট ইঞ্জিন। তাহলে এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন ফর্মুলা দেখে নেবে। কি বলে এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন? 1 মাইনাস T2 বাই T1। T1 কি? উৎসের তাপমাত্রা। T2 কোনটা? তাপগ্রাহকের তাপমাত্রা।
যে যে ফর্মুলাগুলো অঙ্ক করাচ্ছি সেই ফর্মুলাগুলো কিন্তু 1 2 3 4 করে বক্স করে একটা খাতায় লিখতে থাকো। এই ফর্মুলাগুলোই কিন্তু পরীক্ষার হলে পড়ে যেও। কোশ্চেন থাকলে এই ফর্মুলা বেসিসই থাকবে, সিম্পল কোশ্চেন থাকবে। শুধু কোশ্চেনটা দেখে যেন ফর্মুলাগুলো মনে পড়ে, না হলে কিন্তু কোনো কাজে আসবে না। তাহলে সিম্পল, তাই তো? তাহলে এফিসিয়েন্সি সমান সমান কি হবে? 1 মাইনাস 300K বাই 500K। 3/5 কত হয়? 5 6 30.6। 1 মাইনাস 0.6 দেন 0.4। আর 0.4 মানে কত পার্সেন্ট? এটাকে পার্সেন্ট করতে গেলে কি করব? 0.4 ইন্টু 100, তাই তো? কত হবে? 2 ঘর সরে যাবে, মানে 40%। আরে এটাও এক, অপশন এ। পরের কোশ্চেন চলে যাও। এরপরে পরের প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের অর্ধেক হবে। তাহলে কি করব? তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত? পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত? জি সমান সমান জিএম বাই আর স্কোয়ার। জি কি? অভিকর্ষজ ত্বরণ। যাদের কনসেপ্ট জানা নেই তারা কিন্তু মন দিয়ে দেখো। এম কি? পৃথিবীর ভর। আর কি? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে যদি আমি এই একটা পৃথিবী আরো এই উচ্চতায় উঠলাম, তাহলে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কত হবে? জি ড্যাশ সমান সমান জিএম জিএম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। তাহলে জি ড্যাশ সমান সমান আমরা এখান থেকে কি লিখতে পারি? জি ড্যাশ সমান সমান আমরা এখান থেকে লিখতে পারি, এখানে জিএম আছে, তাহলে জি আর স্কোয়ার, জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার স্কোয়ার লিখতে পারি তো? এইখান থেকে দেখো, এখান থেকে জিএম এর ভ্যালু কত হবে? জি আর স্কোয়ার, এটা পুট করলাম। তাহলে আর বলেছে অভিকর্ষজ ত্বরণ কত হবে? অর্ধেক হবে। তাহলে জি ড্যাশ সমান সমান কত হবে? এই জি এর হাফ হবে। তাহলে জি ড্যাশ সমান সমান কি হবে? জি বাই 2, তাই তো? তাহলে এটা এইভাবে লেখো, জি ড্যাশ সমান সমান জি বাই 2 ইজ ইকুয়াল টু এত। জি জি কেটে দাও। তাহলে এদিকে পড়ে থাকলো হাফ, আর এদিকে পড়ে থাকলো আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার।
বোথ সাইডে রুট ওভার করে দাও, তাহলে 1/√2 ইজ ইকুয়াল টু r/r+h, তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি h এর ভ্যালু বের করি কি হবে, r+h ইজ ইকুয়াল টু √2r, h ইজ ইকুয়াল টু √2r মাইনাস r, r কমন নিলে √2 - 1, তাহলে h এর ভ্যালু কত হবে, কত উচ্চতায় g এর ভ্যালু অভিকর্ষ পৃষ্ঠের ত্বরণের হাফ হবে, r ইন্টু √2 - 1। কত নাম্বার অপশন? অপশন নাম্বার বি। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনটা দেখো, বলেছে একটি সরল দোলগতি সম্পন্ন কণার সমীকরণ x ইজ ইকুয়াল টু 5 sin 4πt π/6 হয়, কণাটির দোলন কাল কত? বেশ, কোন চ্যাপ্টারের? সিম্পল হারমোনিক মোশন, সরল দোলগতি। তাহলে একটা সরল দোলগতির সমীকরণের সমীকরণ কি হয়, x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই বা আলফা যাই লেখো, এ কি, এ হলো বিস্তার, কতটা থেকে কতটা পর্যন্ত যায়, ওমেগা কি, কৌণিক কম্পাঙ্ক, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। টাইম তো এখানে সময়, আর ফাই হলো প্রাথমিক কত ফেজে থাকে বা প্রাথমিক দশা বলতে পারো, দশা বা ফেজ। তাহলে দোলন কাল, তাহলে এখন যদি আমরা এখানে তুলনা করি এর সঙ্গে, তাহলে এর ভ্যালু কত, a ইজ ইকুয়াল টু 5, তাই তো? ওমেগা সমান সমান কত, 4π, পাই ইজ ইকুয়াল টু কত, π/6। আমাকে কি বলতে বলেছে, দোলন কাল টি, টি আমরা কি জানি, ওমেগা সমান সমান 2π/t, তো টি সমান সমান কি হবে, 2π/ওমেগা। সো 2π/ওমেগার মান কত, 4π, পাই পাই কেটে গেল, হাফ হলো, তাহলে টি সমান সমান হাফ সমান সমান 0.5 সেকেন্ড। অপশন নাম্বার এ। বোঝা গেছে? না বোঝা গিয়ে থাকলে কমেন্ট করো, যদি এই কনসেপ্টটা না জানা থাকে কমেন্ট করো, দাদা কোনগুলোর উপর ওয়ান শট আনবো, যে যে কনসেপ্টগুলোর উপর প্রবলেম থাকবে সেগুলোর উপর কিন্তু ওয়ান শট নিয়ে আসবো তোমাদের সুবিধার জন্য। আর যদি বলো যে না এই কনসেপ্টগুলো আমাদের জানা, তাহলে কিন্তু মক টেস্টগুলো দিতে থাকো। বোঝা গেল? চলো, আর বুঝতে পারছো কিনা সেটা কিন্তু অন্তত কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন দেখো, ইয়ং গুণাঙ্ক এত দৈর্ঘ্যে তার, এইটা আবার সেই ইলাস্টিসিটির একটা কোশ্চেন, সেম। এটা নিজেরাই করো। সেম এবার বলেছে প্রশ্ন নম্বর 9, বলেছে 2 কুলম এবং 4 কুলম মানে দুটি বিন্দু আধানকে বায়ুতে 3 মিটার দূরত্বে রাখা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত? এটা কোন কিসের কোশ্চেন? ইলেকট্রোস্ট্যাটিক্স। কুলম্বের সূত্র কি বলে? সিম্পল কুলম্বের সূত্র, F সমান সমান কি,
1/4πε0 নট ইন্টু Q1 Q2/r²। এই তো সিম্পল সূত্র। তাহলে এখানে Q1 কত, 2 কুলম, Q2 কত, 4 কুলম, আর কত, 3 মিটার। 1/4πε0, এগুলো তো সব কনস্ট্যান্ট টার্ম, তাই তো? তাহলে 1/এটা করলে কত হয়, 9 × 10⁻৯ ইন্টু Q1 Q2 করলে কত হয়, 8/3, 3 স্কোয়ার, সরি এখানে 3 স্কোয়ার মানে 9। তাহলে 9 কেটে দিলাম, তাহলে 8 × 10⁻৯ নিউটন, 8 × 10⁻৯। আরে বাপ রে, এখানে তো পুরো কোশ্চেনটাই ভুল, সবই অপশন 1। চলো নেক্সট, টাইপিং মিস্টেক। নেক্সট, একটি ব্যাটারি এত ওহম রোধের সঙ্গে যুক্ত হলো, বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত? এর থেকে সহজ অঙ্ক আছে? এর থেকে সহজ অঙ্ক বোধহয় পৃথিবীতে আর নেই। ওহমস ল কি বলে? V = IR। তাহলে I কত, V/R। V কত, 12, আর কত, 4, কত হবে, 3 অ্যাম্পিয়ার। এইটা অন্তত সবাইকার পারার কথা। নেক্সট, বায়ুতে শব্দের বেগ 330 মিটার/সেকেন্ড। যদি শব্দ তরঙ্গ 200 হার্জ কম্পাঙ্কের হয়, তবে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? কি হবে? কোন চ্যাপ্টার? সাউন্ড বলো, শব্দ তরঙ্গ সাউন্ডের। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, ল্যামডা। কি কি দেওয়া আছে? শব্দের বেগ v = 330 মিটার/সেকেন্ড, তরঙ্গ মানে ফ্রিকোয়েন্সি f 200 হার্জ। তাহলে ল্যামডা = কত? ল্যামডা = v/f, বা v = আমরা জানি ল্যামডা ইন্টু f। তো v এর মান কত, 330, f এর মান কত, 200, কেটে দাও। ও 20/33, 120 কত নামবে, 3.06। 1.65 মিটার। তাহলে ফ্রিকোয়েন্সি কত, ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য নট ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য কত, ওয়েভলেন্থ ল্যামডা কত, সমান সমান 1.65 মিটার।
কোনটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে? যেখান থেকে শুরু হচ্ছে আবার যেখান থেকে রিপিটেড হচ্ছে, মানে এইটুকু, তাকে বলবে ল্যামডা। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। যদি লেন্সটিকে বস্তু থেকে 30 মিটার দূরে রাখা হয় তবে প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি কি হবে? কি হবে? কোন চ্যাপ্টার? অপটিক্স, লেন্স। তাহলে লেন্সের সূত্র কি বলে? লেন্স ফর্মুলা কি বলে? প্রথমে দেখে নাও লেন্স সূত্রটা কি। 1/v minus 1/u is equal to 1/f। ইউ কি? ইউ হলো বস্তুর দূরত্ব, ভি কি? প্রতিবিম্বের দূরত্ব, এফ কি? ফোকাস দূরত্ব। তাহলে কি লেন্স দিয়েছে? উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্সের এফ ধনাত্মক, বাস্তব বস্তুর জন্য কি? ইউ, অর্থাৎ বস্তুর দূরত্ব কি ধরবো? ঋণাত্মক ধরা হয়। এবং প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হয়? ভি যদি ধনাত্মক হলে প্রতিবিম্ব সৎ ও উল্টো হয়, এবং ভি যদি ঋণাত্মক হয় তাহলে প্রতিবিম্ব অসৎ ও সোজা হয়। তাহলে এখানে কি কি ইনফরমেশন দিয়েছে? ফোকাস দূরত্ব এফ সমান সমান +20 সেমি দিয়েছে, তার মানে দিয়েছে এটা উত্তল লেন্স। এটা থেকে আমরা বুঝতে পারলাম এটা উত্তল লেন্স। বস্তুর দূরত্ব কত দিয়েছে? তাহলে বস্তুর দূরত্ব ইউ সমান সমান মাইনাস হবে, দূরে রাখা হয়েছে। তাহলে বস্তুর দূরত্ব, যেহেতু উত্তল লেন্স, বস্তুর দূরত্ব কি হবে? ঋণাত্মক ধরতে হবে, 30 সেমি। এবং কোথায় চলে গেল? এটা কি ধরবো? বাস্তব বস্তু। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? অর্থাৎ ভি এর ভ্যালু কত হবে? তাহলে এই ফর্মুলা থেকে বের করো ভি এর ভ্যালু কত হবে। তাহলে 1/v মাইনাস 1/-30 ইজ ইকুয়াল টু 1/20। তাহলে 1/v প্লাস 1/30 ইজ ইকুয়াল টু 1/20, और 1/v সমান সমান 1/20 মাইনাস অফ 1/30। তাহলে 1/v সমান সমান
3/2/60, তাই তো? এলসিএম করলে যা হয়, তাহলে 1/v সমান সমান 1/60, তাহলে v সমান সমান +60। যেহেতু v +60, তাহলে আমরা কি বলবো? প্রতিবিম্বটি লেন্সের অপর পার্শ্বে গঠিত হবে এবং এটি সৎ এবং উল্টো তৈরি হবে। তাহলে দেখো কোথায় কোন অপশন আছে? 60 সেন্টিমিটার দূরে সৎ এবং উল্টো হবে। বোঝা গেছে? তারপরে প্রবলেমটা দেখো কি বলছে, একটি ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ ল্যামডা হচ্ছে 0.1 mm হলে তার ভরবেগ কত? প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ দেওয়া আছে 6.626 × 10⁻⁻24 জুল সেকেন্ড। তাহলে কি বের করতে বলেছে? ভরবেগ বের করতে বলেছে। তাহলে এটা কোন চ্যাপ্টারের অঙ্ক? মডার্ন ফিজিক্স। তাহলে আমরা কি জানি? আমরা জানি ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য কি? ল্যামডা সমান সমান কি হয়? h/p। h কি? প্লাঙ্ক কনস্ট্যান্ট। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর p কি? p হচ্ছে কণার ভরবেগ। তাহলে এখান থেকে p বের করো। p সমান সমান কি হবে? h/λ। h এর ভ্যালু দেওয়া আছে কত? 6.626 × 10⁻⁻34 বাই তোমার কিসে দেওয়া আছে? ন্যানোমিটারে দেওয়া আছে। তাহলে ন্যানোমিটার, মিলি, মাইক্রো, ন্যানো, তাহলে কি হবে? 1 × 10⁻10। এই তো। কেন 1 লিখলাম? এখানে 0.1 ন্যানো মানে 10⁻, কত? -9। তো সেটাকে আমি 1 নিয়ে 10 লিখলাম। বোঝা গেছে? যাতে আমার পাওয়ারটা কাটতে সুবিধা হয়। তাহলে 10টা উপরে গিয়ে কি হবে? প্লাস হবে। তাহলে -34 + 10 কত হবে? -24। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? 6.626 × 10⁻⁻24। কি হয় ভরবেগ? কেজি × মিটার/সেকেন্ড। বোঝা গেছে? পরের প্রবলেমটা দেখো। পরের প্রবলেমটা বলেছে দুটি আধান -2 কুলম্ব, মাইক্রোকুলম্ব অ্যান্ড +3 মাইক্রোকুলম্ব, যাদের মধ্যে দূরত্ব 10 সেন্টিমিটার, এদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান কত? কিসের কোশ্চেন? ইলেকট্রোস্ট্যাটিক, কুলম্বের সূত্র। তাহলে বলের মান কি হবে? আর যেহেতু এখানে বিপরীত আধান আছে, তাহলে কি হবে? বিপরীত আধানের মধ্যে যেহেতু ক্রিয়া হচ্ছে, তাহলে তো প্রথমত আকর্ষণ, মানে হয় এত নিউটন নাহলে এত নিউটন, এইটুকু তো কনফার্ম। এরপর কি বের করব? কি কি তথ্য দেওয়া আছে? Q1 কত দেওয়া আছে? -2 মাইক্রোকুলম্ব, মানে মাইক্রোতে কুলম্বে নিতে গেলে কি করতে হবে? মিলি মাইক্রো মানে 10⁻⁻6। তাহলে -2 × 10⁻⁻6 কুলম্ব। বোঝা গেল? Q2 কত? +3 মাইক্রোকুলম্ব, তাহলে +3 × 10⁻⁻6 কুলম্ব। বোঝা গেছে? আর কত আছে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার সমান সমান কত? 0.1 মিটার। আর কুলম্বের ধ্রুবক কে = 1/4πε0। এর ভ্যালু কত হয়? 9 × 10⁻9, তাই তো? নিউটন মিটার স্কোয়ার। তাহলে এখন ভ্যালু পুট করো।
আর অ্যান্সার পাও। বোঝা গেছে? তাহলে কি হবে, ফোর্স সমান সমান কি হয়, কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এফ সমান সমান কে এর ভ্যালু কত, 9 ইন্টু 10⁹9, Q1 এর ভ্যালু কত, মাইনাস, আচ্ছা এখানে বলে দিই মাইনাস এই যে প্লাস, এগুলো হচ্ছে কোন টাইপের, ঋণাত্মক আধানের টাইপ কি, নেগেটিভ না পজিটিভ, সেইখানে কিন্তু মানের কোনো পরিবর্তন নেই। এটা শুধু বোঝায় যে ঋণাত্মক ধর্মী আধান না পজিটিভ আধান না নেগেটিভ আধান, অর্থাৎ তাদের মধ্যে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে। তাহলে Q1 Q2 কি নেব, মড নেব। তাহলে এখানে যদি মড নেই তাহলে কি হবে, 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু কত, 3 ইন্টু 10⁻⁻6 বাই আর এর স্কোয়ার, আর কত, 0.1 তার স্কোয়ার। এবার প্রথমে 10 টু দি পাওয়ার, পাওয়ার গুলোকে একবারে ক্যালকুলেট করে নাও, কত দাঁড়ায়, আর এইটাকে মাল্টিপ্লাই করো, 3 দুগুণে 6, 6 নং কত, 54, 9 -6 -6 -12 -12 প্লাস 9 তাহলে -3, তাহলে 54 ইন্টু 10⁻³ নিচে কত, 0 পয়েন্ট স্কোয়ার আছে, 0.01। বোঝা গেছে? এইটাকে উপরে তুললে কি হবে, ডেসিমেলটাকে উপরে তুললে কি হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই মানে 10 স্কোয়ার, 10 স্কোয়ার, তাহলে এটাকে লেখো 10 স্কোয়ার, 10 এর স্কোয়ার, আর নিচে পড়ে থাকলো 1, তাহলে কি হবে 5 4 ইন্টু, তাহলে এটা করলে 10⁻⁻1, এত কি ফোর্স কি নিউটন, -1 মানে কি 5.4 নিউটন। আর যেহেতু একটা পজিটিভ, অর্থাৎ একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধান, তাহলে কি হবে, আকর্ষণ। বোঝা গেল? কত সোজা অঙ্ক, অপশন এ, কত সোজা অঙ্ক। এইরকম টাইপের কিন্তু প্রবলেম থাকবে, আহামরি খুব কঠিন প্রবলেম কিন্তু আশা করা যায় না, ঠিক আছে? এরপরের প্রবলেমটা দেখো, বলেছে একটি তারের রোধ 10 ওহম, তারটিকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো, তারের নতুন রোধ কত হবে যদি উপাদান একই থাকে। খুব সুন্দর একটা অঙ্ক, মনে আছে কোন চ্যাপ্টারের, কারেন্ট ইলেকট্রিসিটি। আমরা কি জানি, রোধ অর্থাৎ আর, আর কি হয়, রো এল বাই এ, রো কি, রো হচ্ছে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক, এল কি, এল হচ্ছে লেন্থ, এ হচ্ছে এরিয়া অর্থাৎ তারের ক্রস সেকশন এরিয়া। তাহলে আমরা জানি রোধ দৈর্ঘ্য যত বাড়াবো রোধ বাড়বে, ক্রস সেকশন যত কমাবো রোধ বাড়বে, ক্রস সেকশন যত বাড়াবো রোধ কমবে, তাই তো? তাহলে আমরা যদি তারটাকে টেনে দ্বিগুণও করে দেই তাহলে কি কনস্ট্যান্ট থাকবে, তারের কি আয়তন, আয়তনের কি কোনো চেঞ্জ হবে, আয়তনের কিন্তু কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ তারের আয়তন ধরো ভি, আয়তন সমান কি এরিয়া ইন্টু এল। ধরো প্রথমে তারের আয়তন ছিল A1 L1,
টানার পরে দ্বিগুণ করেছো, মানে এল ইজ ইকুয়াল টু কি লিখবো, 2, সরি, তাহলে টানার পরেও কি হবে, A2 হবে, আর ধরো L2 হবে। এবার L2 সমান সমান বলেছে 2L1 হবে, অর্থাৎ L2 ইজ ইকুয়াল টু বলেছে 2L1। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে A1 L1 ইজ ইকুয়াল টু A2 L2 কি পাবো, 2L1, L1 L1 কেটে দিলাম, তাহলে A2 সমান সমান কি পাবো, A1 বাই 2, তাই তো। মানে পরবর্তী ক্ষেত্রে যদি আমি তারটাকে টেনে লম্বা 2 গুণ করে দেই, তাহলে তার এরিয়া, ক্রস সেকশন এরিয়া কিন্তু কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। এখানেই হচ্ছে অঙ্কটার মধ্যে জাদু, বোঝা গেছে। তাহলে এখানে নতুন রোধ অর্থাৎ আর, ধরো আর, তাহলে কি পাবো আমরা, আর সমান সমান কি পাবো, রো L2 বাই A2। ধরো এটা আমি আর প্রাইম বললাম, এইটা আমার আগেকার রোধ ছিল, টেনে বাড়ানোর পর আমার রোধ ধরো দাঁড়িয়েছে আর প্রাইম। তাহলে কি হবে, এবার রো L2 কে আমরা কি লিখতে পারি, 2L1, তাই তো। আর A2 কে কি লিখতে পারি, A1 বাই 2। তো সমান সমান এখান থেকে আমরা আর ড্যাশ সমান সমান কি পাবো, 4 ইন্টু রো ইন্টু L1 বাই A1। এবার এখানে দেখো কি কি ভ্যালু দেওয়া আছে, আর ড্যাশ সমান সমান 4, রো কত, তাহলে এইখানে আরেকটা জিনিস দেখো, এইখানে রো L1 বাই A1, তাহলে ধরো এইটা ছিল L1, এটা ছিল A1, তাহলে রো L1 বাই A1 সমান সমান আমরা কি লিখতে পারি, 4 ইন্টু আর, তাহলে আর এর ভ্যালু কত ছিল, 10, তাহলে এখন কত হবে, আর ড্যাশের ভ্যালু 40। বোঝা গেছে, কত সহজ একটা অঙ্ক, কিন্তু এইটাই পরীক্ষার সময় ঘাবড়ে দেবে, বলবে যে আমার আর ভ্যালু কোথায়, আমি আর বের করব, আমার L2 ভ্যালু কোথায়, A2 ভ্যালু কোথায়। ডাইরেক্ট কিন্তু তোমাকে নিউমেরিক্যাল নাম্বার দিয়ে দেবে এরকমও কিন্তু নয়, তোমাকে কিন্তু রিলেশন বের করেও অঙ্ক বের করতে হতে পারে। বোঝা গেছে কি যায়নি, বোঝা গেলে ইয়েস লেখো, না বোঝা গেলে নাম্বার দিয়ে নো লেখো। চলো পরের প্রশ্নটা কি ছিল, পরের প্রশ্নটা ছিল 100 গ্রাম ভরের একটি বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে 6300 জুল তাপের প্রয়োজন হয়, বস্তুটির আপেক্ষিক তাপ কত। দেখি ভাবো দেখি অঙ্কটা, কোন কোন ফর্মুলা লাগবে কমেন্ট লেখো। তাহলে আমাকে জানতে হবে প্রথমে আপেক্ষিক তাপ কি, তাই তো।
তাহলে আপেক্ষিক তাপ হচ্ছে কোনো বস্তুর একক তাপমাত্রা, অর্থাৎ 1 ডিগ্রি তাপমাত্রা, 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে কোনো বস্তুর যে তাপমাত্রার প্রয়োজন হয়, বা তাপমাত্রা না, যে তাপের প্রয়োজন হয় সেটাকে বলবো আমরা আপেক্ষিক তাপ। সেটাকে আমরা কি দিয়ে লিখি, হয় সি বা এস দিয়ে লিখি, আপেক্ষিক তাপ। আর এই টোটাল তাপের পরিমাণকে আমরা কিভাবে লিখি, আমরা জানি তাপের পরিমাণ অর্থাৎ এই কিউ, এই তাপের পরিমাণ সমান সমান আমরা কি জানি, এম ইন্টু সি ইন্টু ডিটি। তাহলে এখন জানতে হবে যে এখানে ফর্মুলা তো আমি লিখে দিলাম, অনেকে তো জানেই না, তাহলে বাকিগুলো লিখে দাও। এম কি, বস্তুর ভর, সি কি, আপেক্ষিক তাপ, কিছু না থিওরি পড়ার থাকলেও শুধু ফর্মুলাগুলো মনে রাখিস। ডেলটি কি, ডেলটি হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, অর্থাৎ অন্তিম তাপমাত্রা মাইনাস প্রাথমিক তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখান থেকে যদি আমরা সি বের করি, সি সমান সমান কি পাবো, কিউ বাই এম ডিটি। বসাও, টোটাল তাপ কত, 6300। এম এর মান কত, 100 গ্রাম। আর ডেলটি কত, 50 মাইনাস 20, that is 30 ডিগ্রি into 30। তাহলে কত দাঁড়াবে, 6300, 3123, দুটো দুটো কেটে দাও, তাহলে 63/30, তাহলে কত হবে, 30 দুগুণে 60, 30.1, 2.1 জুল পার এমজি। এম এর মান কত, গ্রাম, জি ডিগ্রি সেলসিয়াস। তাহলে অপশন কোনটা হবে, অপশন হবে বি, 2.1। তাই তো, বোঝা গেছে? যদি বোঝা গিয়ে থাকে তাহলে কোশ্চেনের নাম্বার দিয়ে ইয়েস লেখো। চলো পরের প্রশ্নটা দেখো, খুব 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 একটা কমন টার্ম, মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। বলেছে পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যদি কোনো গ্রহের ভর পৃথিবীর ভরের দ্বিগুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক হয়, তাহলে সেই গ্রহের মুক্তিবেগ কত বা এসকেপ ভেলোসিটি কত, কি করে বের করব? তাহলে আমাকে জানতে হবে মুক্তিবেগ বের করতে গেলে মুক্তিবেগের ফর্মুলা কি, তাই তো? তাহলে মুক্তিবেগের আমার ফর্মুলা জানতে হবে। তাহলে লেখো দেখি, কমেন্টে লেখো কাদের কাদের মনে আছে মুক্তিবেগের ফর্মুলা, কার কার মনে আছে কমেন্টে লেখো।
তাহলে মুক্তিবেগের ফর্মুলা কি হয়? ধরো এসকেপ ভেলোসিটি, ভেলোসিটি অফ এসকেপ রুট ওভার 2 g m/r। এবার বলো কোনটা কোনটা? জি কি? মহাকর্ষ ধ্রুবক। এম কি? এম হলো গ্রহের ভর। আর কি? গ্রহের ব্যাসার্ধ। তাহলে এইটা হচ্ছে মুক্তিবেগের ফর্মুলা। এবার বাকি কোশ্চেনটা ভালো করে পড়ো। এখানে পৃথিবীর মুক্তিবেগ কত দিয়েছে? পৃথিবীর মুক্তিবেগ অর্থাৎ ভিই ফর আর্থ 11.2 কিলোমিটার/সেকেন্ড। আর কি তথ্য দিয়েছে? গিভেন টার্ম কি দিয়েছে? যদি পৃথিবীর ভর কত হবে, না পৃথিবীর ভরের দ্বিগুণ, তাই তো? ধরো mg ধরলাম, কোন একটা গ্রহের ভর mg, আর হচ্ছে কত হবে 2mp, অর্থাৎ ধরো পৃথিবীর ভরের কি দ্বিগুণ হবে। এবং গ্রহের ব্যাসার্ধ ধরো আর জি, কোন গ্রহ, তার ব্যাসার্ধ কি হবে, না আর পি এর হাফ হবে, তাই তো বলেছে? ব্যাসার্ধ অর্ধেক হবে। তার মুক্তিবেগ কত? তাহলে পৃথিবীর মুক্তিবেগের ক্ষেত্রে কি হয়? পৃথিবীর ক্ষেত্রে প্রথমে ক্যালকুলেট করো। পৃথিবীর ক্ষেত্রে ভিই পি ধরো রুট ওভার 2 g m/p/r/p লিখলাম, ইজ ইকুয়াল টু 11.2 কিলোমিটার/সেকেন্ড। এবার গ্রহের ক্ষেত্রে লেখো। ধরো গ্রহের ক্ষেত্রে যখনই দেখবে এই টাইপের কোনো প্রবলেম আছে, এর ভরের দ্বিগুণ, এর ব্যাসার্ধের অর্ধেক, ডাইরেক্ট কোনো ভ্যালু দেওয়া নেই, তখন ভাববে যে রিলেশন করে করে প্রবলেমটাকে সলভ করতে হবে। সো বি কেয়ারফুল, ঠিক আছে? তাহলে গ্রহের ক্ষেত্রে কি হবে? গ্রহের ক্ষেত্রে ধরো এসকেপ ভেলোসিটি ভি ইজ জি, এটা একই ফর্মুলা 2 g m, এম কি গ্রহের ভর, আর আর হবে গ্রহের, তাই তো? তাহলে এইটা mg সমান সমান আমরা কি লিখবো? 2mp রুট ওভার 2g2mp, তাই তো? বাই কি লিখবো? আর জি সমান সমান কি? আর পি বাই 2। তাহলে এটা ক্যালকুলেট করো, উপরে নিয়ে যাও 2, তাহলে কি দাঁড়াবে? 4g দাও, এইটাকে 2g রাখো, তাহলে এইটুকুটা একটা ফর্মুলা কেটে যাবে। 2g ইন্টু 4mp বাই ধরো আর পি, এটা কিন্তু টোটালটা আছে রুটের মাঝখানে।
এদিকটায় করো বা এইখানটায় নিয়ে যাও। এবার চলে আসো এইখানে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, √4 লিখলাম। এই 2 MP 2 GMP/RP এইটাকে আমরা লিখতে পারি তো, ইন্টু এই √, এইটাকে যদি আমি 4টাকে √এর বাইরে করে দিই, ধরো 4টাকে যদি আমি √এর একবারে বাইরেই করে দিই, তাহলে কি দাঁড়াবে, 2 পাবো। আর এই 2টা √এর মধ্যে থাকলো 2 ইন্টু √2 GMP/RP। তাহলে এইটুকু সমান সমান আমরা কি জানি, এইটা সমান সমান জানি আমরা পৃথিবীর মুক্তিবেগ। তাহলে গ্রহের মুক্তিবেগ এক্ষেত্রে কি হবে, কলমটাও ডিস্টার্ব করে, 2 ইন্টু কি ভিইপি, তাই তো লিখেছিলাম। তাহলে 2 ইন্টু 11.2 কিলোমিটার/সেকেন্ড। তাহলে এটা কত হবে অ্যান্সার, 22.4 কিলোমিটার/সেকেন্ড। ভিইজি সমান সমান 22.4 কিলোমিটার/সেকেন্ড। বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। অঙ্কটা কি বোঝা গেছে? অঙ্কটা কিন্তু জটিল নয়, অঙ্কটা কিন্তু সোজা, কিন্তু শান্ত মাথায় করাটাই হচ্ছে জটিল। পরীক্ষার সময় তো মাথায় শান্ত থাকবে না, তো তখন কিন্তু একটু মাথাটা ঠান্ডা রেখে তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। ওইগুলো যদি প্রবলেম থাকে এগুলো কিন্তু সময় যাবে, অনলাইনের কোশ্চেনে কিন্তু সময় যাবে না। চ্যানেলে দেখবে 1000টার মতো অনলাইনের এমসিকিউ, একদম যেগুলো একদম পাতি এমসিকিউ আছে। 2016 পেপারটা অ্যানালাইসিস করে দেখবে প্রচুর কিন্তু অনলাইনের এক কথায় এমসিকিউ সেই টাইপের কিন্তু প্রশ্ন ছিল। তার জন্য কিন্তু আলাদা ডেডিকেটেড একটা সিরিজ তোমাদের জন্য করে দিয়েছি। সেখানে কিন্তু 1000টার মতো টোটাল সিলেবাসের উপর 1000টার মতো কিন্তু ইম্পর্টেন্ট অনলাইনের কোশ্চেন আছে, তোমরা কিন্তু সেগুলো দেখবে। এই সিরিজটাতে শুধু আসবে নিউমেরিক্যাল টাইপের প্রবলেমের মক দেওয়ার জন্য। বোঝা গেছে? চলো পরের কোশ্চেনটা দেখো। ও সুন্দর একটা অঙ্ক। কি বলেছে, একটি 5 মাইক্রোফ্যারাড ধারকের বিভব পার্থক্য 200 ভোল্ট, ধারকটিতে সঞ্চিত শক্তি কত? ধারক জানো তো কাকে বলে? ক্যাপাসিটর। বলছে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত, 5 মাইক্রোফ্যারাড, and potential difference is 200 ভোল্ট। তাহলে শক্তি কত, এনার্জি। তাহলে কোনো একটা ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত এনার্জি কি লিখবো আমরা, ধারকের, মাঝে মাঝে ফোনটা এমন ডিস্টার্ব করে না, কাজই করছে না। ধারকের সঞ্চিত শক্তি সমান সমান কি লিখি, ইউ সমান সমান কি, হাফ CV², তাই তো। সি কি, সি ইজ ইকুয়াল টু ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। এর ভ্যালু কত, 5 মাইক্রোফ্যারাড। এটাকে ফ্যারাডে নিয়ে যাও, 5 ইন্টু মিলি মাইক্রো মানে 10⁻⁻⁶ ফ্যারাড। বোঝা গেছে?
মিলি মানে হচ্ছে 10⁻³ মাইক্রো মানে হচ্ছে 10⁻⁶, ন্যানো 10⁻৯। মনে রাখবে। ভোল্টেজ বিভব পার্থক্য কত? ভি সমান সমান কত? 200 ভোল্ট। ডাইরেক্ট ভ্যালু পুট করো। তাহলে কোথায় চলে যায় তো? খুব ডিস্টার্ব, আরে বাপরে, খুব ডিস্টার্ব করছে কলম। তাহলে ইউ সমান সমান কি লিখবো? হাফ 5 × 10⁻⁶ ইন্টু ভি কত? 200 তার স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 5 × 10⁻⁶ ইন্টু 200, দ্যাট ইজ 4। 1 2 3 4। তাহলে এটা এইভাবে লেখো, তাড়াতাড়ি সুবিধা হবে। 10⁻⁶ ইন্টু 4 ইন্টু 10⁻4, পাওয়ারে পাওয়ারে কেটে দাও, -2, 4 5 20, 20 10 10, তাহলে 10 ইন্টু 10⁻⁻2 জুল। 10⁻⁻2 মানে 0.1 জুল। আছে 0.1 জুল। বোঝা গেছে? কমেন্ট করো ইয়েস আর নো। ঠিক আছে? আর যদি কোনো চ্যাপ্টারের কনসেপ্ট বুঝতে না পারো, কোন চ্যাপ্টারে অন শট লাগবে কমেন্ট করে জানাও, নাহলে কিন্তু অন শট করাবো না। কমেন্টে লিখে পাঠাও কোন চ্যাপ্টারে তোমরা অন শট চাও, যেটাতে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার নেই। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলছে? একটি সলিনয়েডের প্রতি একক দৈর্ঘ্য 1000 পাক আছে। যদি সলিনয়েডের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে তার তার অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র কত হবে? সলিনয়েড মানে বোঝো তো? সলিনয়েড এর মাঝখানে ধরো একটা কি আমরা জানি প্যারাডেস সেই বিখ্যাত এক্সপেরিমেন্ট, যদি ম্যাগনেটিক যায় তাহলে কিন্তু কি ভোল্টেজ প্রডিউস হয়, আমরা দেখেছি তো। যাই হোক, তাহলে এখানে কি বলেছে? চৌম্বক ক্ষেত্র কত হবে? তাহলে চৌম্বক ক্ষেত্রর মান বিটা ফর সলিনয়েড কি হয়? μ0 n I। μ0 কি? শূন্য স্থানে চৌম্বক কি ইন্টেন্সিটি, প্রবেশতা, μ0 ভ্যালু দেওয়া আছে। n কি? n হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো পাক আছে। এখানে কটা পাক আছে? 1000টা পাক আছে বলেছে। আর I সমান সমান কি? I হলো তড়িৎ প্রবাহ কত হচ্ছে তার ভ্যালু। তিনটেই দেওয়া আছে। তাহলে সিম্পলি কি বসাও? ফর্মুলায় বসাও। দ্যাট ইজ 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 1000 ইন্টু 2 অ্যাম্পিয়ার। তাহলে 1000 মানে 10⁻+3 আর এদিকে -7, তাহলে কি থাকলো? -4 পড়ে থাকলো। আর এদিকে 2 আর 4, তাহলে 8 পাই ইন্টু 10⁻⁻4 পড়ে থাকলো, তাই তো? এবার পায়ের ভ্যালু যদি আমরা এখান থেকে বসাই, ধরো 8 ইন্টু 3.14 ইন্টু 10⁻⁻4 যদি বসাই, তাহলে ওই ধরো
3 8 24, তো 24, এই অলমোস্ট ধরো 25-এর মতো কিছু একটা পাবো, অ্যাপ্রক্স ধরো 25 পয়েন্ট সামথিং কিছু একটা পাবো, 25 পয়েন্ট সামথিং, ধরো 1 কিছু একটা পেলাম, ইন্টু 10⁻⁻4। ক্যালকুলেটটা করে নিও যদি পারো। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা 2.5 ইন্টু 10⁻³ লিখতে পারি, তাহলেই চলে এলো মিলিতে, তাই তো? মিলিটাও টি টেসলা, তাহলে এটা কত হবে 2.5 ইন্টু 10⁻³ mt। তাহলে এখানে ধরো 2.5, এইটা 1 নম্বর অ্যান্সারটা। বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? চলো নেক্সট কোশ্চেন দেখো। আরে এটা তো নিউক্লিয়ার ফিজিক্স, চলে এলো নিউক্লিয়ার ফিজিক্স। তাহলে তোমরা মোটামুটি লক্ষ্য করে দেখেছো যে মক টেস্টের কিন্তু কোনো একটা কোশ্চেন কিন্তু এক জায়গা থেকে নেই, ওভারঅল সিলেবাসের কিন্তু তোমাদের মক এখানে কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে? যে যে অঙ্কগুলো করাচ্ছি তার ফর্মুলা কিন্তু তোমরা পরপর চ্যাপ্টার ওয়াইজ কিন্তু লিখে রেখো, ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো, নাহলে কিন্তু পরীক্ষার দিন কিছুই মনে পড়বে না। তাহলে অঙ্কটা পড়ো। বলছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হচ্ছে 10 দিন, অর্থাৎ হাফ লাইফ হচ্ছে 10 দিন, 40 দিনের মধ্যে মৌলটির কত শতাংশ ক্ষয়প্রাপ্ত হবে? তাহলে প্রথমে জানতে হবে হাফ লাইফ কাকে বলে, অর্থাৎ যে সময়ে একটি তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর সংখ্যা বা ভর প্রাথমিকের কি হয়, প্রথমের অর্ধেক হয়, সেটাকে আমরা বলবো অর্ধায়ু। আর যদি বলবো ফ্র্যাকশনাল ডিকেড বা ক্ষয়প্রাপ্ত অংশ, কি হয়, ক্ষয়প্রাপ্ত অংশ ফর্মুলা কি, n ইন্টু n0, n ইজ ইকুয়াল টু n0 হাফ টু দি পাওয়ার n। n0 কি, প্রাথমিক পরমাণু সংখ্যা, আর n সমান সমান কি, অর্ধায়ুর পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা। এই n সমান সমান লেখা যায় কি, মোট সময় বাই অর্ধায়ু। আর এখানে কি বলছে, শতকরা ক্ষয় কত হবে, তাহলে শতাংশ ক্ষয়, ক্ষয় ইজ ইকুয়াল টু n0 মাইনাস n বাই হচ্ছে n ইন্টু কি 100%, মানে প্রথমে কতগুলো ছিল, তারপরে ফ্র্যাকশনাল ডিকে কত হয়েছে বাই ফ্র্যাকশনাল ডিকে ইন্টু 100% হচ্ছে শতাংশ ক্ষয়, বা শতাংশ কতটা ক্ষয়প্রাপ্ত হবে সেটার মান।
তাহলে এই অর্ধায়ু অর্থাৎ টি হাফের মান কত? টি হাফের মান হচ্ছে 10 দিন। টোটাল টাইম কত? 40 দিন। তাহলে এই 40 দিনের মধ্যে কতগুলো অর্ধায়ু হবে? মোট সময় বাই অর্ধায়ু মানে টি বাই টি টু দি পাওয়ার হাফ, মানে হাফ টাইম আর কি, অর্ধায়ু। তাহলে 40 দিন বাই 10 দিন মানে 4 দিন। তাহলে এন এর ভ্যালু কত হবে? 4। তাহলে ক্ষয়প্রাপ্ত হওয়ার পর অবশিষ্ট পরমাণুর ভগ্নাংশ কত থাকবে? অর্থাৎ ক্ষয়প্রাপ্ত অংশ তাহলে n বাই n0 সমান সমান হাফ টু দি পাওয়ার কত লিখবো? 4। তাহলে কত হবে? 1/16। তাহলে এইটাকে এইভাবে লেখা যায় না, 1 মাইনাস n বাই n0 লেখা যায়। অর্থাৎ ক্ষয়প্রাপ্ত পরমাণু ভগ্নাংশ সমান সমান কি লিখতে পারি? 1 মাইনাস n বাই n0। তাহলে 1 মাইনাস n বাই n0 এর মান হচ্ছে 1/16, দ্যাট ইজ 15/16। তাহলে এখন ভ্যালু পুট করো। শতকরা ক্ষয়প্রাপ্ত অংশ কত? 15/16 ইন্টু 100%। তাহলে এইটা সমান সমান 15/16 করলে হচ্ছে তোমার 0.9375 ইন্টু 100, তাহলে ওই 93 সমান 75 এই পার্সেন্ট। দেখো দি কোথায়? অপশন নাম্বার সি, অর্থাৎ 93.75%। এইটা কিন্তু রাইট অপশন। বোঝা গেছে? অঙ্ক প্রবলেম বোঝা গেছে? অতএব আজকের ক্লাসটা কিন্তু, আজকের মক এখানে শেষ। 20টা প্রশ্ন আমরা করলাম। কালকে কিন্তু মকের সেকেন্ড ডে। যারা যারা আজকে প্র্যাকটিস করলে তারা সবাই আসবে, আর তোমার বন্ধুদেরকেও কিন্তু খবর দেবে যে এখানে ভালো ভালো অঙ্ক, ভালো বাছাই করা প্রবলেম শুধু সলভ নয়, কনসেপ্ট যাদের নেই তারাও কিন্তু এই প্রবলেম সলভ করতে পারবে যদি ক্লাস দেখে। তো বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, টেলিগ্রামের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাও। যে সময় যখন খুশি কোয়ারি পাঠাও, স্যারেরা আছে, সলভ করে তোমাদের পাঠিয়ে দেবে, ঠিক আছে? তাহলে মকই হচ্ছে একমাত্র কি, মক মানেই কিন্তু জয়ের শুরু, অর্থাৎ মক মানেই জয়ের প্রস্তুতি। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আরো বেশি করে পড়াশোনা করো, আরো বেশি করে মক দাও, বেশি করে প্র্যাকটিস করো। সবাইকে সফলতা প্রার্থনা করি। চলো, টাটা।